সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ নিয়ে। আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আমি মোহাম্মদ শাহেদ আপনাদের সাথে রয়েছি। আর আমার স্টুডিওতে দুজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষক। আপনাকে স্বাগতম। আমার বাম দিকে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা আজ আলাপ করব আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ। আমরা অনেকদিন ধরে দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে। আমি প্রথমেই জেনারেল রশিদ আপনার কাছে যাব, যে এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং এখন কিছুটা আমরা কিন্তু মাঝখানে কিছুটা জঙ্গি সংগঠন নিয়ে অনেকটা আমরা আনরেস্ট ছিলাম, এগুলাকে কাটিয়ে আমরা কিন্তু এখন একটি স্বাভাবিক পরিবেশে রয়েছি। এটি সরকারের কতটুকু সাফল্যতা বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে একটি স্বাভাবিক পরিবেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনি কিভাবে যাচাই করবেন? তো যাচাই করার মাপকাঠিটা এটা কি? তো আমরা হয়তো হঠাৎ করে আমরা বলি আইন শৃঙ্খলা খারাপ হয়ে গেল বা ভালো হলো, স্বাভাবিক হলো। আসলে এই মাপকাঠিটা হচ্ছে কম্পারেটিভলি আমরা বিভিন্ন দেশের মাপকাঠিকে ব্যবহার করি, যেখানে হত্যা কত হচ্ছে, খুন কত, জখম কত, লুটতরাজ। তো এই ধরনের ভেতরে সবচেয়ে বেশি মানুষ যেখানে পীড়িত হয়, সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যখন সাধারণ মানুষ তাদের চলাচল বা মুক্তভাবে চলাচল করতে যখন বিভিন্ন অপরাধের সম্মুখীন হয়, যেমন ছিনতাই, তারপরে কোনো একটা জায়গায় মেয়েরা ফ্রিলি ঘুরবে, তাদের যে এখানে দেখা যাচ্ছে যে আমরা ইফটিজিং, তারপরে কোনো সময় তাদের অপহরণ করা, এই ধরনের ঘটনা মানুষকে বেশি পীড়িত করে, চাঁদাবাজি। এখন বাংলাদেশের দেশ হিসাবে যদি আমি বাংলাদেশকে দেখি, তাহলে আমি বলবো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক যে পরিস্থিতিটা, এটি আন্তর্জাতিক বিভিন্ন দেশের বিবেচনায় অনেক উন্নত হয়েছে। আপনি যে কথাটা বললেন জঙ্গি সংগঠনের আক্রমণ, এই আমি ফলো করছিলাম পাকিস্তানে গত 7 দিনে আক্রমণ হয়েছে, জি, এবং যার মৃত্যুর সংখ্যা এখন 100 ছাড়িয়ে গেছে। এই যে একটি ভীতি মানুষের ভেতরে, সেখানে মানুষ যে বাস করছে, যেটি আমরা একটা হলি আর্টিসানের পরে যে আমরা যে ভীতির মধ্যে ছিলাম, তো সেটি বাংলাদেশ মুক্ত হয়েছে। তো সেই জায়গায় সব মিলিয়ে যদি আমরা পুরোপুরি মুক্ত হতে পেরেছি না, পুরোপুরি মুক্ত আশঙ্কা এখনো রয়ে গেছে। বিশ্ব কোনো দেশই বলতে পারবে না যে আমি পুরোপুরি মুক্ত আছি বা হয়েছি। তো এই জঙ্গিবাদের বিশ্বায়নটা আসলে সারা বিশ্বকেই ঝুঁকির মধ্যে ফেলেছে। এখন আপনি কতটুকু তাকে প্রশ্রয় দিচ্ছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি জায়গাতে আমরা দেখেছি রাষ্ট্রের থেকে রাষ্ট্রের মধ্যে যে তফাৎটা, সে তফাৎটা হচ্ছে কিছু রাষ্ট্র এটির বিরুদ্ধে যুদ্ধ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুদ্ধ করছে, সরকারও যুদ্ধ করছে। আবার কিছু দেশকে দেখা যায় যারা এটিকে গোপনে হোক, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে সমর্থন করছে। তো সেটি পার্থক্য করছে দেশকে। তো বাংলাদেশের যেটি পলিসি, জিরো টলারেন্স, তো সেটি একটি দিক আমরা দেখেছি, খুব শুভ দিক, এটি বিশ্ব কর্তৃক স্বীকৃত হয়েছে। এবং সেজন্যই বাংলাদেশ ওই ঝুঁকির দিকে যতটা চলে যাওয়ার সম্ভাবনা ছিল, সেটিকে যে বাংলাদেশ ধরে রাখতে পেরেছে, এখানে যে সরকারি পদক্ষেপগুলো বাংলাদেশকে ওই ঝুঁকির দিকে যেতে যে বিরত করেছে, সেটি হচ্ছে একটি বড় পদক্ষেপ। এটির সাথে আমি বলবো যে আমাদের আঞ্চলিক যেসব দেশগুলো, তাদের যে সহযোগিতা, সেটি যেটা আন্তঃসীমান্ত জঙ্গিবাদ যেটি আছে, ট্রান্সন্যাশনাল টেরোরিজম, সেখানে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারত আছে, সেখানের সাথে আমাদের সহযোগিতা কত, যার ফলে আমরা বর্ধমানের বিস্ফোরণও দেখেছি, তাদের সাথে সংযোগও দেখেছি, বাংলাদেশে পার ওপার দিয়ে জঙ্গিবাদের বিস্তৃতি দেখেছি। তো সেই বিস্তৃতিতে জায়গাতে যখন উভয় সরকার একই নীতি নিয়ে, যে একজন আরেকজনের ক্ষতি করবে না, সেই রকম নীতিতে থাকলে পরে আমরা কিন্তু এখন এই উন্নততর অবস্থাটা দেখতে পাচ্ছি। আরেকটি দিক হলো সাধারণ মানুষের জীবন, আইন, নিরাপত্তা, সেদিকে তাকিয়ে দেখলে কিছু কিছু ক্ষেত্রে মানুষ হয়তো অসন্তুষ্ট, কিন্তু সার্বিক বিবেচনায়, সংখ্যার বিবেচনায় এবং অপরাধের মাত্রার বিবেচনায় আমি বলবো যে দেশ এখন স্বস্তিতে আছে। আমি আপনার কাছে আবার আইন শৃঙ্খলার বিষয়টা এবং সেটার ডিস্ট্রিক্টটা কি, স্যার যেটা বলেছেন আমি তার সঙ্গে একটু অ্যাড করতে চাই। সেটা হলো যে
আমরা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, পাকিস্তানের কথা যদি বলি সেই তুলনায় আমরা ভালো আছি। তো পাকিস্তানকে তো অলরেডি সারা বিশ্বটা ফেইল স্টেট হিসেবে, জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে তারা, সুতরাং তার সাথে তুলনা আমি করব না। আবার আমেরিকার সাথে আমি তুলনা করব না। আমাকে যদি ইফ ইউ আস্ক মি এন্ড গিভ মি দি ফ্রিডম আই উইল আস্ক হেভেন, আমি স্বর্গ চাইবো, নরক চাইবো না। তা আমি সুইডেনের মতো একটা ওরকম শান্তিপূর্ণ জায়গায় চাইবো যেখানে আমাকে পুলিশ আমার কোনো ক্রাইম হলেও নোটিশ দিবে, তুমি অমুক যে আদালতে হাজির দাও, বিষয়টা এরকম। আর আরেকটা বিষয় যেটা স্যার বললেন, এটা আমার মনে হয় যে আমাদের এখানে একটা উদ্বেগের একটা কারণ আছে। সেটা হলো যে আমি যে দেশে বসবাস করি, যে টেরিটরিতে বসবাস করি না কেন, সেখানে আমি নির্বিঘ্নে নির্বিবাদে ভয় ছাড়া আমি কি ফ্রি চলাফেরা করতে পারছি? আমি কি ফ্রি আমার মত প্রকাশ করতে পারছি? আমি কি ফ্রি একটা অনুষ্ঠানে যেতে পারছি? না, হয়তো যাচ্ছি আমরা, কিন্তু মনের ভিতরটা শঙ্কা থাকছে। এই যে বইমেলা, কোনো সমস্যা নাই, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়েছে, এরপরেও কিন্তু মনের ভিতরে কোথাও একটা ছোট্ট শঙ্কা আছে যে একটা বড় গ্যাদারিং হলো, সেখানে কি আর একটা ঘটনা ঘটায় ফেলে কিনা। এই যে বিষয়গুলা, এটা আমাদেরকে কিন্তু একটু শঙ্কায় রাখে। পাশাপাশি দেখেন যে এটা একটা স্পেশালাইজড ক্রাইম, সেটা হলো যে জঙ্গিবাদটা, সেটা হচ্ছে অন্য জিনিস। আর সাধারণ যে ক্রাইমগুলো হয়, এগুলাকে ক্রিমিনোলজির উপরে ভাগ করলে ৭৫% ক্রাইম হয় শুধুমাত্র দারিদ্রতা এবং বেকারত্বের জন্য। তো সেই জায়গা থেকে দেখলে আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলা, এখানে এটা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা, রক্ষাকারী সংস্থা, যাই বলি না কেন, তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সর্বদাই তাদের মোকাবেলা করতে হবে। আর এইটা বাড়লো না কমলো, এটার এই একটা ব্যারোমিটার। আর আরেকটা সবচেয়ে বড় যে জিনিস, সেটা হলো যে কারণগুলা থাকে, রাজনৈতিক কারণ থাকে, সামাজিক কারণ থাকে, অর্থনৈতিক কারণ থাকে। আরেকটা যে বড় কারণগুলো আমাদের মতো দেশের, সেটা হলো যে প্রয়োগকারী সংস্থার ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা। মেজর জিল্লুর একজন দর্শকের প্রশ্ন আছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল লতিফ কুরেশি, সেনবাগ, নোয়াখালী থেকে বলছি। আমি মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ বর্তমানে আমাদের বাংলাদেশ মোটামুটি ভালোই অবস্থানে আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ইয়াবা ব্যবসা নিয়ে টেকনাফ এলাকাতে এবং জনশক্তি রপ্তানির নামে যে মানুষ পাচার করছে, এটা কোনো অবস্থাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না এবং গডফাদারদের কাছে যেতে পারছে না। কিন্তু আমরা প্রতিদিন মিডিয়াতে এবং নিউজ পত্রিকাতে দেখতে পাচ্ছি গডফাদারের নাম আসছে এবং ইয়াবা লক্ষ লক্ষ ইয়াবা ধরা খাচ্ছে, কিন্তু এর কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। মাননীয় অতিথির কাছে ধন্যবাদ। তো প্রশ্নকর্তা যেটা বলেছেন, আমি ওই লাইনে যাচ্ছিলাম যে এই যে প্রয়োগ যে করবে আইনটা, আইন আমাদের আছে, সরকারের সদিচ্ছা আছে, সব ঠিক আছে, কিন্তু প্রায়োগিক যে বিষয়টা, সেই আইনটা প্রয়োগের দুর্বলতা আছে। হতে পারে স্বজন প্রীতি, দল প্রীতি, মুখ দেখা, উৎকোষ, দুর্নীতি, এই সব কিছুই ইমিডিয়েটলি কিছু নিজে সুযোগ সুবিধা নেওয়া, এই যে বিষয়গুলা, প্রশিক্ষণের অভাব হতে পারে, তারপরে লজিস্টিকের রসদের সরবরাহের ঘাটতি থাকতে পারে, যোগাযোগের ঘাটতি থাকতে পারে, যাই থাকুক না কেন, এটা একটা বড় ফ্যাক্টর। এর পাশাপাশি যেটা উনি বলেছেন যে যারা এই আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, তাদের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তাদের সাধারণ মানুষের একটা আস্থা অর্জন করতে হবে যে তারা নিরপেক্ষ। তাদের একটা আস্থা অর্জন করতে হবে, তাদের ভিতরে একটা জাজমেন্ট থাকবে। যত পদ থাক, পদবি থাক, বদলি থাক, রাজনৈতিক চাপ থাক, তার উপরে এটা বুঝতে হবে যে প্রজাতন্ত্র দ্বারা আমাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে, এই দায়িত্বটা দেওয়া হয়েছে, আমি আমার বিবেকের তাড়নায় সর্বোচ্চ যে জাজমেন্টটা, সেই সঠিক জাজমেন্ট অনুযায়ী আমার কলমটা চলবে, আমার সিদ্ধান্তটা সেইভাবে চলবে। কিন্তু আমি যদি একটু আপনার সাথে ইন্টারাপ্ট করি, আমি মানে একটু যদি যোগ করি, সাম্প্রতিক যেই আমরা এই জঙ্গিবাদের উত্থান দেখলাম এবং সেটিকে যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কঠোর হস্তে দমন করলেন, সেটি কি আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে সেটি ধন্যবাদ দিয়ে? আমি আসছি, ওই পার্ট টাইম পরে আসছি। এখানে যেটা আসছে, শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা তাদের গাড়িতে করে ইয়াবা সেখান থেকে নিয়ে আসছে,
পাশাপাশি আইন প্রণয়নকারী মাননীয় ব্যক্তিবর্গ তারাও কিন্তু এটার সাথে জড়িত, এমনও নিউজ পত্রপত্রিকা আসে। এখন যে বিষয়টা আমরা সাধারণ বিশ্লেষণ করলে আমরা এটা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ওইখানে প্রত্যেকটা সদস্য ওই বেল্টে, স্পেশালি ওই প্রশ্নকর্তা যেটা বললেন, এটা স্যার উখিয়া দিয়ে ওই কক্সবাজারের উখিয়া টেকনাফ, এখানে প্রত্যেকটা সদস্য এখান থেকে কিছু না কিছু বেনিফিট পায়। যেমন গত সপ্তাহে আমি একটা টক শো না আমাদের সেমিনার করলাম, ওখানে সাংবাদিক প্রেজেন্টেশন দিলেন, প্রথমবার গেছেন তথ্য আনতে বানায়, দ্বিতীয়বার গেছেন হোটেলে, যে হোটেলের মালিককে জিজ্ঞেস করবে যে কে কে করে, হোটেল মালিক বলে না, কারণ তার এখানে স্বার্থ জড়িত। কেমন স্বার্থ? ওই আবার সাথে যারা জড়িত তারা এখানে খায়, ও কিছু ওখানে লগ্নি করে, এ প্রত্যেক সদস্য। আমরা যদি যোগ করি এই যে আমাদের যে রোহিঙ্গা সমস্যাটা ছিল, এই সমস্যাটার সমাধান না হওয়ার পিছনে কি এটাও কি অনেক অংশে কাজ করে বলে কি আপনি মনে করেন? না, রোহিঙ্গা ইস্যু সেটা আবার ওই ইউএনএইচসিআর এর অনেক বড় ইস্যু। আমি সেটা বলছি না, এই যে তারা যে এখানে চলে আসছিল, কিন্তু আমরা জানি যে ওই বেল্টের সাথে কিন্তু মানে মিয়ানমারের কিন্তু এরকম একটি অবৈধ যোগাযোগ রয়েছে, এবং সেখানে এরকম ইয়া বা ফ্যাক্টরি রয়েছে, সেখানে বা লোকজন কাজ করে, সেটির সাথে কি এই স্বার্থন্বেষী মহলটা জড়িত বলে? না, ওইটা না। রোহিঙ্গাদের যে ইস্যুটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তারা ক্যারিয়ার, এবং এরা আমাদের জন্য আইন শৃঙ্খলার জন্য একটা থ্রেটও বটে। যদি তাদেরকে ওরকম সিকিউর জায়গায় না রাখা যায়, মৌলিক যে চাহিদাগুলো জীবনের দরকার তা যদি তাকে আপনি আমি সরবরাহ না করতে পারি, এইটার সাথে ইনভলভ হবে। এবং ওইখানে যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছেন, সেটা জনপ্রতিনিধি হোক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য হোক, তারা প্রত্যেকে জড়িত এবং এই রোহিঙ্গাদের তারা ব্যবহার করে। সুতরাং এইটা ব্যবহার করে ইমিডিয়েটলি খুব আশু অনেক অর্থের আগমন ঘটে, এইটার থেকেই মানুষ লোভের বশবর্তী এখানে যাচ্ছে। এখন যেটা জঙ্গির কথা বলছিলেন, হ্যাঁ, বাংলাদেশের জঙ্গি দমন। আবার ফিরি দর্শক, আমি একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আবারও ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। মেজর জিল্লুর, আপনি বলছিলেন যদি জঙ্গি, হ্যাঁ, জঙ্গি দমনের বিষয়টা, এটা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত অল্প সময় এবং অত্যন্ত তড়িৎভাবে যে কার্যকরী ব্যবস্থাগুলো গ্রহণ করেছে, তা আসলে প্রশংসার দাবি রাখে। আর এটার সাথে আর একটা জায়গায় প্রশংসার দাবি রাখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই সমস্ত বিষয়ে জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদ, এটা জিরো টলারেন্স, উনি প্রথমে যা বলেছে এখনো সেটা উনি সেই জায়গায় খুব স্ট্রিক্ট আছেন, এইটা কিন্তু প্রশংসার দাবি রাখে। সুতরাং আমরা এর পাশে আরো একটা আমাদের এলিমেন্টস আছে যেটা আমাদেরকে সাহায্য করেছে আইন শৃঙ্খলা মোটামুটি স্থিতিশীল পর্যায়ে আনার জন্য, সেটা হলো যে দেশের মানুষ কখনো অতি কোনো কিছু, এক্সট্রিম কোনো কিছু আমাদের দেশের মানুষ পছন্দ করে না। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি জেন রশিদ আপনার কাছে একটু আসতে চাই যে কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছে। আমরা জানি যে বিএনপির একজন কর্মী, তিনি কানাডাতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, এবং প্রায় 2 বছর তার ট্রায়াল চলার পরে বিএনপি কে একটি সন্ত্রাসী কার্যক্রম বা সংগঠন বলে কানাডার আদালত আখ্যায়িত করেছেন, এবং সেটিকে নিয়েও কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছে বিএনপি। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় এটি প্রথম আদেশ না, আমার যতদূর মনে পড়ে রাষ্ট্রের একটি একই ধরনের মামলাতে আদেশ দিয়েছিল, সেখানেও তারা সন্ত্রাসের কথা বলেছিল, দলটির সাথে সম্পৃক্ততা। তো এটি আসলে আমাদের যে সর্বশেষ যেটা 2015 সাধারণ মানুষকে যে পুড়িয়ে মারার যে উদাহরণ বা ঘটনাগুলো, বার্ন ইউনিটে পরিণত করা, হ্যাঁ, এটি হচ্ছে স্বীকার করুক বা নাই করুক, এর দায়ভার বিএনপির ঘাড়ে চলে গেছে। তো এখন হচ্ছে এই দায়ভারটা যেমন দেশে মানুষের কাছেও মানুষেরা বুঝছে, ক্রমান্বয়ে এই তথ্যটা আন্তর্জাতিক মহলেও এখন তারা মনে করছে বিভিন্ন নজির বা ঘটনার উপস্থিতি এবং কারণ, তার সাথে রাজনৈতিক উদ্দেশ্য সম্পৃক্ততা সব মিলিয়ে তাকে আর এটা আলাদা করতে চাচ্ছে না। এর আগে আলাদা করার যথেষ্ট প্রচেষ্টা আমরা দেখেছিলাম। তো সেক্ষেত্রে এখন এই তথ্যগুলোই তো আদালতে উপস্থাপিত হচ্ছে। তো সেখানে তো মূল প্রশ্ন ছিল এটা ইমিগ্রেশন, যে সে ওটি আশ্রয় প্রার্থনা করেছিল, তাকে আশ্রয় দেওয়া যাবে কিনা,
এখন কেউ যদি কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য হয়ে থাকে তাহলে সে ওই ধরনের সুযোগ পেতে পারে না। তো সেই আইনের বলেই এখন প্রশ্ন হলো যে সে ওই বিএনপির সাথে থাকার জন্য সে সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসাবে পরিগণিত হচ্ছে। তো এটিতে কি হলো যে দেশের যে পারসেপশন, আমাদের দেশীয় মানুষদের যে ধারণা, বার্ন ইউনিটের যে কথা আপনি বললেন, আর আন্তর্জাতিক ধারণাটার ক্ষেত্রে আমি একটা পরিবর্তনের ধারা দেখছি। সেটি হচ্ছে যে আগে এটিকে তারা বলতো পলিটিক্যাল ভায়োলেন্স, তো সেই পলিটিক্যাল ভায়োলেন্সটা এই পারসেপশনটা চেঞ্জ হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এই পলিটিক্যাল ভায়োলেন্সটা টার্নড ইনটু নাও ইজ কাইন্ড অফ এ টেরোরিজম। তো টেরোরিজমের সাথে কোনো দলের সম্পৃক্ততা যখন আসে তখন একটা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আসে। সেই বিচ্ছিন্নতার চাপ তো এখন বিএনপিকে সইতেই হবে। সুস্পষ্টভাবে তাদের অবস্থানকে আরো সুস্পষ্ট করতে হবে আমার মনে হয় জঙ্গিবাদের বিরুদ্ধে বা সন্ত্রাসের বিরুদ্ধে। সেটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আন্তর্জাতিক ধারণা মুক্ত হওয়াটা আমার কাছে মনে হয় যথেষ্ট দুষ্কর। আরেকটি জিনিস আমি যদি এই কথাটি বলেন, আমরা সম্প্রতি দেখলাম যে পদ্মা সেতু নিয়েও কিন্তু একই আদালত দেখলাম যে একটি স্বচ্ছ ধারণা দিয়েছে। তারাও কিন্তু আবার এই বিএনপিকে নিয়েও এরকম ভাবে একটি বিদ্রুপ তারা রায় দিয়েছে। এটিকে কি কোনো জায়গায় আপনি কোরিলেট করছেন বলে মনে করেন আপনি? আসলে আমি বিশ্বের আদালত, আমি একটি ফোন নিয়ে আমি আবার ফিরছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, প্রিয় সঞ্চালক মহোদয় এবং মেজর জেনারেল আব্দুর রশিদ সাহেব এবং জিল্লুর রহমান সাহেব, আপনাদের মূল্যবান বক্তব্য আমি শুনছি। আমি একটু সময় নিব, আধা মিনিট সময় নেব। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি পদক্ষেপ, এই বিষয়ে আমি 4টা পয়েন্ট আমি দর্শক আপনার নামটি যদি বলতেন। এর সাথে কোনো সাহায্যপূর্ণ কিনা সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। প্রথম হচ্ছে মাননীয় টিএনটি প্রতিমন্ত্রী তারানা আলী, উনি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশন করে আঙ্গুলের ছাপ নতুন করে নিয়ে সিমকে ভেরিফাই করেছেন এবং এতে অপরাধের সংখ্যা অনেক কমে গেছে এবং মানে অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট কমে গেছে। আর আরেকটা হচ্ছে বিটিআরসি, বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশন, তাদের নিয়ম মাফিক পদক্ষেপের জন্য অপরাধের সংখ্যা কমে গেছে 2 নম্বর। 3 নম্বর হলো কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, তাদের সময়োচিত পদক্ষেপ, এটা আমাদের অপরাধের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কারণ। 3 নম্বর এটা। 4 নম্বর হচ্ছে র্যাব, যারা নতুন অ্যাপস এর মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে অপরাধের খবর প্রদানের যে নতুন অ্যাপস করেছে, এই পয়েন্টটা আমাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দর্শক আমার মনে হয় একটু প্রশ্নটিকে একটু শর্ট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং আমি মনে করি আমিও বিদগ্ধ বক্তাগণের কাছে আমি শুধু এই প্রশ্নটুকুই রাখবো যে এই 4টা পদক্ষেপে 70% আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধের। ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, যদি আপনার পরিচয়টি দিতেন। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, আমি মিরপুর থেকে বলছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। উনি যেটা বলেছেন এটি তো অস্বীকারের কোনো উপায় নেই, এটি সবাই জানে। যে আমরা বলছিলাম যে তার আগেও কিন্তু আমার একটি প্রশ্ন ছিল যে এই পদ্মা সেতু নিয়ে একটি রায় এবং পরপরই আমরা দেখলাম যে বিএনপি কে নিয়ে এরকম একটি রায়, এই দুটো কি আপনি কোনোভাবে? তার আগে ওটা খুব ছোট করে আমি শেষ করে দিই। সেটি হচ্ছে যে এতে কোনো সন্দেহ নেই যে পদক্ষেপগুলোর যে ইতিবাচক ভূমিকা সেটি তার কৃতিত্ব সরকারের পাওয়ার কথা, কারণ এটি সরকারি নীতির একটি প্রতিফলন এবং সেটি যখন জনস্বার্থে কাজে লাগে তখন অবশ্যই সেটির কৃতিত্ব স্বীকার করতে হবে। এই 4টাতেই সীমাবদ্ধ না, আমি এরকম লিস্ট করলে আরো অনেকগুলো লিস্ট করা যাবে। এখন আসছি বিশ্ব ব্যাংকের। আমরা দেখেছি মানে এই দুটো জিনিস আপনি বলছেন যে এটি কোনো সিঙ্ক্রোনাইজড কিনা, আমি মনে করি না, এটি ইন্ডিপেন্ডেন্ট। ওটির একটি ইমিগ্রেশনের ধারা হচ্ছে একটি আলাদা, আর পদ্মা সেতু যেটি অর্থ সাহায্য সেটির সিস্টেম এবং সবকিছুই আলাদা। এখানে পদ্মা সেতুর বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি। সেটি হচ্ছে যে পদ্মা সেতু আমরা দেখেছি ডোনার কান্ট্রি, দাতা দেশ, বিভিন্ন শর্ত দিয়ে আমাদের মতো উন্নয়নশীল দেশের রাজনৈতিক প্রবাহ থেকে শুরু করে উন্নয়নের গতি প্রবাহ এবং ভূ রাজনীতি যে বলয়গুলো আছে, শক্তির বলয়, তাদের ভিতরেই এই রাষ্ট্রগুলোকে জোর করে ধরে রাখার জন্য এটিকে খুব একটা
হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ওয়েপন। তো সেটি বিশ্ব ব্যাংক ব্যবহার করতে চেয়েছিল, কারণ পদ্মা সেতুর যে আমরা এটাকে স্বপ্নের সেতুই বলি, কারণ এটি হচ্ছে বঙ্গবন্ধু এটি স্বপ্ন দেখেছিলেন। এটি যখন করতে যাওয়ার পরে কিন্তু এই প্রজেক্টটা বিশ্বব্যাংক ছিল না, বিশ্বব্যাংক পরে যুক্ত হয়েছে এবং এটাকে বহুমুখী করার জন্য তারা উৎসাহ প্রদান করেছে, অর্থ সহায়তা দিতে চেয়েছে। তো সেখানে আমরা দেখেছি $1.2 বিলিয়ন তারা কমিট করেছিল। এর সাথে জাইকা ছিল, এডিবি ছিল, আইডিবি ছিল। এখন একটি মুহূর্তে আসার পরে তারা যে দুর্নীতির অভিপ্রায়, টাকা আসেনি, দুর্নীতি কেউ কাউকে উৎকোচ দেয়নি, বাট তাদের ভেতরে এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে, অভিপ্রায়। এই অভিপ্রায়ের একটা অভিযোগ, তো অভিপ্রায় প্রমাণ করাটা হচ্ছে খুব ডিফিকাল্ট। তো সেটি এত প্রমাণ করাটাই সে বিশ্ব ব্যাংকও জানে, কিন্তু তারা যে বিষয়টাকে তোলার সাথে তখন দেখা গেল যে এটির সাথে এখন যেসব তথ্য বেরিয়ে আসছে, যে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ বা ইন্টারভেনশন, যেখানে হিলারি ক্লিন্টন এসেছেন, তারপরে আমাদের এখানে রাষ্ট্রদূতরা এসেছেন। তো সেইখানে বলবো এটির সাথে বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি জড়িত ছিল। একটি পর্যায়ে এসে এই স্বচ্ছতার কারণে যখন তারা বিভিন্ন জায়গায় মামলা করে, কানাডার আদালতে মামলা হয়েছে সিএনসি লাভালিনের জন্য, করে তারা এটিকে আরো বেশি জনগণের যে ধারণাটা আছে সেটি প্রভাবিত করার উদ্দেশ্য ছিল। তো সেখানে দুর্নীতিবাজ সরকার হবে, দুর্নীতিবাজ দেশ হবে, আমরাও দুর্নীতিবাজ হব সবাই। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনার কাছে আবার ফিরি, আমি একটুখানি আমি শেষ করে দিচ্ছি, জাস্ট 30 সেকেন্ডস। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে যখন কানাডার আদালত যখন এটা বলল, গালগপ্প বা গুঞ্জনের ভিত্তিতে মামলা হয়েছিল, এখানে এটা টিকছে না, সেটি কি হলো, বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত সুস্পষ্ট করলো। আরেকটি হচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থায়ন বিশ্বে একটি নতুন, আমি বলবো একটা জনগণের সক্ষমতার একটা ডিসপ্লে করলো, যার ফলে অনেক দেশে টাকা আছে কিন্তু এত বড় মেগা প্রজেক্ট নেবার সাহস নেই, যেটি আমাদের এই জায়গাটা একটু উদাহরণ সৃষ্টি করলো। এখন অনেক দেশই বিশ্ব ব্যাংকের মুখের দিকে হয়তো আর তাকিয়ে থাকবে না। মেজর জিল্লুর, কানাডার বিচারক হেনরি ব্রাউন তিনি বলেছেন যে বিএনপি একটি সন্ত্রাসী দল এবং সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে। আমরা দেখেছি 92 দিনের আন্দোলন দেখেছি, সেই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করেই কিন্তু তিনি বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে কিন্তু আখ্যায়িত করেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য? দেখুন, কানাডার আদালত আমাকে কি বলল বা আমার দেশের কোনো একটা বড় দলকে কি বলল, এটা আমার জন্য এই দেশের একজন নাগরিক হিসেবে সুখকর নয়, আমি ব্যতীত। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে একটা আদালতের রায় এটা প্রমাণ করে না যে প্রকৃত সেই রায়তে যা বলা হয়েছে ঘটনাটা তাই ছিল। আবার যেমন আপনি আমাদের দেশের প্রেক্ষাপট দেখলেও দেখবেন যে একটা রায় নিম্ন আদালতে হয়েছে, উচ্চ আদালতে গেলে তা উল্টে যায়। এটা নিয়ে খুব সুখকর কিছু নাই। দুই দলের যে বিষয়টা আমি বলি, এখানে আমাদের একটু নিরপেক্ষ যদি আপনি দৃষ্টি দেন, এই যখন স্যার যেটা আলোচনা করলেন ওই নাভালিন, আমাদের পদ্মা সেতুর টাকা, তখন বিএনপি অনেক উচ্চস্বরে খুব খুশি এখানে দুর্নীতি হয়েছে। আমি সেদিনও কিন্তু ব্যতীত হয়েছি। আমি আপনার কাছেই আবার ফিরবো, আমি শেষ করে আমি আপনার কাছেই ফিরবো, আবার একটি বিরতি নিয়ে আমি আপনার কাছে আবার ফিরবো। দর্শক, আমি একটি দ্বিতীয় পর্বে বিরতি যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। মেজর জিল্লুর, আপনার কাছে আমার একটি প্রশ্ন। বিএনপি থেকে বরাবরই একটি কথা বলা হতো যে বাংলাদেশের আদালত আওয়ামী লীগের কবজায়, দেশীয় মানে শাসক দলের কবজায়। তাহলে কি বিএনপি এটিকে এখন বলবে যে কানাডার আদালত বা বর্তমান আওয়ামী লীগের কবজায়, এরকম কথা কি বিএনপি বলতে চাইবে? আচ্ছা, আসি আমি আগের কথাটা শেষ করে দিই। সেটা হলো যে বাইরের আদালতে দেখেন, যখন এই বিশ্ব ব্যাংকে কর্তৃক যে অভিযোগ আমার দেশের প্রতি তোলা হয়েছে এবং আমাদের অনেক তারকা খ্যাত রাজনীতিবিদদের ক্যারিয়ারেও অনেক স্পট ফেলেছে, তখন কিন্তু বিএনপি খুব খুশি যে হ্যাঁ এখানে দুর্নীতি হয়েছে। আচ্ছা, ঠিক আজকে যেমন বিএনপিকে সন্ত্রাসী দল বলা হচ্ছে, আজকে কিন্তু প্রতিপক্ষ আওয়ামী লীগ খুশি, আওয়ামী লীগ জোরে বলবে হ্যাঁ এটা বলা হয়েছে। কিন্তু এই দুই দল যে যাকে যেখানে পাচ্ছে সেভাবেই আমরা হেয় করার চেষ্টা যদি করি, সেটা ওভারঅল দেশের জন্য
কোনো মঙ্গল বয়ে আনবে না। কিন্তু আমি যদি আপনার সাথে যদি আমি একই মতে বলি, 5ই জানুয়ারির পরে তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে তারই তো প্রতিফলন আজকে কানাডার আদালতে। সেটা ঠিক আছে, সেটা তো আমি এগ্রি করছি যে তাদের যে কর্মকাণ্ড, যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল সেটা জনগণ ভালোভাবে নেয়নি এবং এটা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেছে। শুধু তা না, সরকারি দলের লোকও তো এটার সাথে জড়িত ছিল, পুলিশ তাদের ধরেছে, এটা তো আমরা চোখে দেখেছি। মেবি বিএনপি প্রোগ্রাম কর্মসূচি দিয়েছে বিদায় সেই আলোকে গোলা পানিতে মাছ শিকার করতে একজনে গেছে। আমরা কি দেখি নাই বগুড়া স্কুল শিক্ষক স্কুল পড়াতে গেছে, ধরা পড়ছে? আমরা কি মাগুরায় দেখি নাই যে এক লোকাল নেতা সে এই গাড়ি পোড়ানোর কেসে ধরা পড়েছে? তো টুকটাক থাকতে পারে। আমাদের আসার জায়গাটা হচ্ছে এই যে এই দুইটা দলই আমার দেশের দল, এই দুইটা দলই আমাদেরকে শাসন করেছে বা করবে। সুতরাং আমরা চাই যে কানাডা আজকে কিছু বললো ওইটা নিয়ে আমরা খুব খুশি হলাম তা না। আমরা আজকে বিএনপিকে যদি মোকাবেলা করতে হয় কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে, আওয়ামী লীগকে যদি মোকাবেলা করতে হয় কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে একটা কথা আছে, সন্ত্রাসী কর্মসূচি, আমি সেটা বলছি, রাজনৈতিক অঙ্গনে একটা কথা আছে, সেটা হলো যে প্রোপাগান্ডা একটা উইং থাকতে হয় রাজনীতিতে। তো গোয়েবেলস একটা কথা স্যার বলেছিল যে একটা মিথ্যাকে যদি 100 বার বলা হয় ও 100 বারের মাথায় যে ওটা সত্য হয়ে যায় এবং এটা মানুষের বদ্ধমূল ধারণা যায়। সে হিটলারের প্রচারবিদ ছিলেন। সুতরাং আমরা এখন সেই দিকে রাজনৈতিক কোনো কৌশল যদি আমরা ধরি হতে পারে, কিন্তু সেটার সাথে দেশের মান মর্যাদা কতটুকু জড়িত আছে। আজ ইয়েকে বিএনপিকে বলেছে, বিএনপি পরদিন আওয়ামী লীগকে বলবে, এটা আসলে আমাদের জন্য কাম্যের কোনো বিষয় নয়। আমাদের জন্য বিষয় হলো এটা যে এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, রাজনৈতিক দল তারা আদর্শিক কর্মসূচি দিবে, হ্যাঁ, উন্নয়নের কাজ করবে, জনগণের জানমালের নিরাপত্তা দিবে, এটাই আমরা চাই, এটাই আমাদের জনগণের একমাত্র আশা। রশিদ, আপনার কাছে যদি আমি একই প্রশ্ন করি যে আজকে আমরা এই যে দেখেছি যে এই 92 দিনের আন্দোলন মানে বাংলাদেশের ঢাকা শহরটিকে একটি বার্ন ইউনিটে পরিণত করা, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং আমরা দেখেছি বেগম জিয়ার অনেক সময় গণমাধ্যমে এসছে, ফেসবুকে এসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, বেগম খালেদা জিয়ার কিছু কনভারসেশন এসছে কি বলে তার নেতাকর্মীদের সাথে, সেখানে স্পষ্ট তিনি মানে একেবারে সন্ত্রাসীর কথা তিনি তুলে ধরেছেন, মানে সন্ত্রাস করার কথা তিনি তুলে ধরেছেন। এইগুলোর প্রতিফলন তো আজকে কানাডার আদালতে সেগুলো উঠে এসেছে। তা আপনি কি সেটিকে কিভাবে বিচার করবেন? কানাডার আদালতে এটিতে আমার প্রথম পর্বে কিন্তু আমি এই কথাগুলি বলেছিলাম। সেটা হচ্ছে যে কানাডার আদালত, আমরা একে অপরকে বিশ্বাস করি না, জনগণকে এত বেশি বিভ্রান্ত করা হয় তথ্য দিয়ে, তখন জনগণ আমাদের কথা বিশ্বাস করে না। তখন সে মনে করে যে বিদেশি কোনো সংস্থাকে তারা যদি ইন্ডিপেন্ডেন্ট মনে করে, যে নিরপেক্ষ বা কোনো পক্ষের না, তখন সেখান থেকে যখন একটি ফল আসে, সেটি রায় হিসাবেই আসুক বা রিপোর্ট হিসাবেই আসুক, তখন এটির হচ্ছে পপুলার অ্যাকসেপ্টেবিলিটি, হ্যাঁ, সেটি বেশি। তো সেক্ষেত্রে যখন কানাডার আদালত, এই জিনিস তো দেশের অনেকেই তো কথা বলেছেন, তো সেটি তখন গৃহীত হয়নি বা এটি নিয়ে বিতর্ক চলেছে। যখন এখন ইন্ডিপেন্ডেন্ট সাইড থেকে এই কথাগুলো উঠে আসছে, তখন স্বভাবতই এর দায়ভার গিয়ে পড়ছে। যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই রাজনৈতিক এনভায়রনমেন্টে, সেটি হচ্ছে, আমি যেটা মনে করি, সেটা হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আপনি উইন ওভার করতে চাচ্ছেন কি স্ট্র্যাটেজি নিয়ে, আরেকটা হচ্ছে যে আপনি কি ইডিওলজিকে আপনি স্থাপন করতে চাচ্ছেন জাতির জন্য। প্রতিটি রাজনৈতিক দল তো জনগণকে নিয়ে হয়। এখন জাতীয় মূল্যবোধ, এই মূল্যবোধকে নিয়ে যখন কোনো দল চ্যালেঞ্জ করে, তখনই দেশের ভেতরে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। বাংলাদেশ যেটির উপরে সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ যার জন্য স্বাধীনতা লাভ করেছিল, সেটি হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেখানে কতগুলো ভ্যালুজ বা আইডিয়ালস কাজ করেছে। তো সেটি থেকে আপনি যখন সরে গিয়ে আবার দেশটাকে পিছনে নিয়ে যাওয়ার কোনো ইডিওলজি এস্টাবলিশ করেন এবং সেটিকে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো শর্ট সাইটেড পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করেন, সেটি করতে গিয়েই আমার মনে হয় বিএনপি এই মারপ্যাচের মধ্যে পড়ে গেছে। তো এখান থেকে বেরোতে হলে সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রং পলিটিক্যাল স্ট্র্যাটেজি থেকে একটা লং টার্ম
একটা হেলদি পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যেটি তাকে সাস্টেনেবিলিটি দেবে। তো সেখানে যদি ভুল হয় তাহলে কিন্তু ফলাফল ভুল আসবে। তা আমরা দেখছি যে ক্রমাগতভাবে ফলাফল ভুল আসছে। তো এই ক্রমাগতভাবে বিএনপির পক্ষে ফলগুলো আসছে না। তো সেটি শো করে যে তারা যে স্ট্র্যাটেজিটাকে ফলো করেছিল দ্যাট ওয়াজ রং। তো যার ফলে তারা এখন এটি ফল ভোগ করছে। সেজন্য ভবিষ্যতে যেটি উনি বললেন যে একটি সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করতে হলে পজিশন অপোজিশন থাকবে, এটি তো অবশ্যম্ভাবী গণতন্ত্রে। সেখানে যে জায়গাটা আমি গুরুত্ব দেব সেটি হচ্ছে যে বাংলাদেশি মূল্যবোধ, বাংলাদেশের মূল্যবোধ, বাঙালি মূল্যবোধ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, এটিকে নিয়েই আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আমি আপনাদের কাছে আবারও ফিরবো একটি বিরতি নিয়ে। দর্শক, এটি শেষ পর্বের বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। আমি মেজর জিল্লুর আপনার কাছে একটু আসতে চাই। আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিংয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাহেব তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে, শান্ত আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও তিনি আরো সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। আপনি এটিকে কিভাবে দেখছেন? না, উনি তো মন্ত্রী মহোদয় একজন বর্ষিয়ান রাজনীতিক এবং অত্যন্ত অভিজ্ঞ একজন নেতা। উনি ঠিকই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এটা ওনার কাছে মনে হয়েছে। কারণ ওই পর্যায়ের একজন মানুষের প্রোটোকল থাকে, নিরাপত্তা থাকে, কিন্তু সাধারণ মানুষের বিষয়টা যদি আপনি চিন্তায় নেন, সেই জায়গায় আমার মনে হয় যে আর একটু সরকারকে আরো মনোনিবেশ দিতে হবে। আইন শৃঙ্খলা অসঙ্গতিটা কোথায়? সেটাই বলছি। প্রতিদিন খুন হচ্ছে, প্রাক্তন এমপির বাসার থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, পরিকল্পনা করে আর এক এমপি মারা হচ্ছে, গতকালকে 4 জন এক পরিবারে মেরে ফেলছে। এগুলো তো ডিটেক্ট হচ্ছে। ডিটেক্ট হোক, আমার কথা আপনাকে বুঝতে হবে। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে বলে যদি আমরা অত্যন্ত আনন্দ বোধ করি, আত্মতৃপ্তিতে ভুগি, সেটা ঠিক হবে না। আইন শৃঙ্খলার বিষয়টা হচ্ছে এই যে কন্টিনিউয়াস প্রসেস, এবং এই চ্যালেঞ্জটা আপনাকে সবসময় মাথায় রেখেই চলতে হবে। আর উনি যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকতে বলে, তারা তো সবসময় সতর্ক থাকে এবং থাকতেই হবে। এখানে অসতর্কতার কোনো সুযোগ নাই। কারণ আপনি আমি ঘুমাই, তারা রাতে ডিউটি করে। আপনি আমি আমার সম্পত্তি বাইরে রাখি, তারা এটা হেফাজত করে। সুতরাং তারা অল টাইম অ্যালার্ট থাকে। মন্ত্রী মহোদয় বললে যে ওনারা যে একটা বিশেষ কোনো কিছু অ্যালার্ট করবে, এরকম আমি মনে করি না। বরং আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাদের আরো জনবল বাড়ানোর ব্যবস্থা করেন, অস্ত্র ব্যবস্থা করেন, মোটিভেশনের ব্যবস্থা করেন, যেটা সার্বিক দেশের মানুষের কল্যাণ হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনাকে ধন্যবাদ জানাই। জান রশিদ। না, উনি কমেন্ট করেছেন বলে এই কমেন্টটার ভেতরে আমরা যেটাকে খুঁজে বের করতে চাই সেটি হচ্ছে এটির বাস্তবতা কত। হয়তো ও অনেক কিছু বললো, তা আমি সেটি এই বাস্তবটা আমরা শুরুতেই বলেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে একটি কাইন্ড অফ স্টেট অফ মাইন্ড। আপনি কিভাবে এটাকে অনুভব করেন, তো সেই অনুভূতির জায়গাটা এটিতে মাপার যে কোনো মাপকাঠি নাই। তাহলে আমি বলেছি এই মাপটা মাপতে হলে পরে আমাকে দেখতে হবে যে আমাদের রিজিয়ন বা আশেপাশের দেশে বা এই ধরনের দেশগুলোর আইন শৃঙ্খলা কেমন বহাল আছে, সেটির অবস্থাতে আমি কেমন আছি। এখন হচ্ছে যে আমরা তো হচ্ছে গ্রোয়িং কান্ট্রি, তো গ্রোয়িং কান্ট্রির সমস্যা তো চারিদিকেই। আমি যখন এক্সপেক্ট করতে পারছি না যে সবকিছুই একেবারে পারফেক্ট হবে, উৎকর্ষতার 100%-এ পৌঁছবো, এটি আমি কখনোই আশা করি না। তো কিন্তু আমাদের একটা যাওয়ার একটা ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছার জায়গার যে প্রচেষ্টার ভেতরে আমরা বলেছি যে বিভিন্ন রিফর্মস হচ্ছে, সবাই সিনসিয়ারলি ট্রাই করছে, তো সেটার ফলে আমরা একটা জিনিস তো করতে পেরেছি, সেটি হচ্ছে এর অধঃপতন তো ঠেকাতে পেরেছি। তো জঙ্গিবাদকে তো ঠেকাতে পেরেছি। তো এটি স্বীকার করতে দোষটা কি? এখন হচ্ছে যে যদি এইটুকু ঠেকাতে পেরে অবশ্যই আপনি অর্ডারটাকে রিভার্স করতে পেরেছেন বলে আমরা আশা করছি যে আরো বেশি পদক্ষেপ নিয়ে এটি উন্নতির মাত্রা দিকে এগিয়ে যাবে আরো তড়িৎ গতিতে। আর এই যেটি যে খুন, ধর্ষণ, ন্যাচারাল অপরাধ, মাদক অপরাধ, এটি সব দেশেই আছে,
কোন কোন দেশে তো মাদক সম্রাটরা এত বেশি শক্তিশালী যেখানে সামরিক বাহিনীও তাদের সাথে পারে না। অ্যাটলিস্ট বাংলাদেশে মাদক ব্যবসা আছে, কিন্তু মাদক সম্রাটরা এত শক্তিশালী না যে তারা রাষ্ট্রকে দখল করে ফেলে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আজকে ধন্যবাদ জনাব মেজর জিল্লুর, ধন্যবাদ মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললাম, আমরা কথা বললাম সরকারের পদক্ষেপ নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সার্বিক বিষয় নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দর্শক মণ্ডলী আমাদেরকে মনে রাখতে হবে সাম্প্রতিক কিছু বিষয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমরা আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।